পার্মানেন্ট রেসিডেন্ট হন, সেখানে হচ্ছে নিউজিল্যান্ডে আপনি আনলিমিটেড ট্রাভেল করতে পারবেন, নিউজিল্যান্ড থেকে অন্য কোনো দেশে ট্রাভেল করতে পারবেন, আবার চলে আসতে পারবেন, সেখানে কোনো টাইম রেস্ট্রিকশন নাই। আপনার যদি টায়ার 1 জব হয়ে যায়, আপনি ডিরেক্ট রেসিডেন্ট হয়ে যান, তাহলে আপনার আর প্যারা লইতে হয় না। আপনি নিউজিল্যান্ডে আনলিমিটেড কাজ করতে পারবেন, আনলিমিটেড থাকতে পারবেন, আনলিমিটেড পড়াশোনা করতে পারবেন, পরবর্তীতে চাইলে আরো অন্যান্য ভিসাতে আপনি সুইচ করতে পারেন। অনেকে বলে যে নিউজিল্যান্ডে কি আসলে পিআর সম্ভব কিনা? নিউজিল্যান্ডে 100% পিআর সম্ভব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সারা শুভ, আপনাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব হচ্ছে নিউজিল্যান্ডের বিষয়ে। আপনি বলতে পারেন আবার সেম কোশ্চেন যে ভাই আপনি অস্ট্রেলিয়া থেকে কেন নিউজিল্যান্ড সম্পর্কে কথা বলতেছেন? বিকজ নিউজিল্যান্ড নিয়ে অনেক মানুষের ইনকোয়ারিজ এন্ড এই জিনিসটা সুন্দরভাবে প্রমোট হয় না অস্ট্রেলিয়াতে। সো এই জন্য আমার মনে হয়েছে যে আমার নিউজিল্যান্ড নিয়ে আপনাদের সাথে ভিডিও করা উচিত। এই জন্য মূলত আজকের এই ভিডিওটা শুট করতেছি। এন্ড নিউজিল্যান্ড ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এন্ড নিউজিল্যান্ডে পড়ালেখা করতে অনেক বাংলাদেশি যাচ্ছে, বাট জিনিসটা ওইভাবে মার্কেটিং হয় নাই দেখে অনেকের কাছে আইডিয়া নাই যে আসলে নিউজিল্যান্ড সম্পর্কে আসলে কি কথা বলবো বা কেমন হলে আমাদের জন্য বেটার হয়। তো এই জন্য আজকে মূলত আপনাদের সাথে ভিডিও করতেছি। আজকে আমরা আলোচনা করব নিউজিল্যান্ডের পিআরের জন্য কি কি পাথওয়ে। এন্ড বলতে পারেন যে শুভ আপনি ফাঁকেন অস্ট্রেলিয়া পিআরই পান নাই, আপনি নিউজিল্যান্ডের পিআর নিয়ে আপনি কথা বলতেছেন। আমি জানি অনেক ফাকার্স আছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যে ওরা আসলে এই ধরনের কমেন্টস করে। দেখেন, কোনো বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই, সেটা বলার জন্য আমার কোনো স্পেসিফিক পিআর বা সিটিজেনশিপ হইতে হবে না। এটা হচ্ছে সব অনলাইনের মধ্যে ইনফরমেশন দেয়া আছে, বাট আমরা অনেকে এটা ঘাটাঘাটি করি না, অনেকে আমি জানি না আমি কোথা থেকে এই জিনিসটা সোর্সিং করতে হবে। এই জন্য মূলত আজকের আমি ভিডিওটা শুট করতেছি এন্ড আমি আপনাদের সাথে আলোচনা করবো। আমি জানি ডাজন্ট ম্যাটার আমার কে কি বলতেছে না বলতেছে, আমি আমার মতো কইরা যাবো। আমি আমাদের বলছি, এন্ড আমার যদি কোনো ইনফরমেশন মিসলিডিং হয় বা আমি যদি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি, তাহলে সেটা আপনারা আমার সাথে কারেকশন করার চেষ্টা করবেন। কারণ আমি মানুষ ভাই, আমার ভুল হইতে পারে, এটা খুবই সিম্পল এন্ড নর্মাল। সো এই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এটা আপনাদের জন্য 100% হেল্পফুল হবে। বিকজ অনেক মানুষের ইনফরমেশনের ঘাটতির জন্য মূলত অস্ট্রেলিয়াতে অনেক জায়গায় আটকায় যেতে হয়। যেমন ইনফরমেশন ইজ এ বিগ প্লেয়ার, লাইক আপনি জানেন না যে আসলে অনেকে কিন্তু এখন ইনকোয়ারিজ আছে। যেমন আমি ফার্স্ট নিউজিল্যান্ড নিয়ে যখন ভিডিওটা দিলাম, এরপরে কিন্তু অনেকে চিন্তা করতেছে যে আসলে তাহলে একটু চিন্তা করে দেখি তো, তাহলে যে নিউজিল্যান্ডে ভাইজান বললো স্টুডেন্ট ভিসা যাওয়া যাবে, বা এখন যেহেতু অস্ট্রেলিয়ার ভিসা একটু সমস্যা আছে, নিউজিল্যান্ড তো তাহলে একটা ভালো অপশন হতে পারে। তাহলে তার নেক্সট কোশ্চেনটা থাকবে আসলে নিউজিল্যান্ড কি পিআর পাওয়া যায় কিনা। তো এই জন্য আমার 100% নিউজিল্যান্ড নিয়ে পিআর এর ভিডিও বানানো উচিত, কারণ যেহেতু মানুষ এটা জানতে চাইতেছে আর আমিও কিছু ইনফরমেশন গ্যাদার করছি, কালেক্ট করছি। এন্ড এটা সম্পূর্ণ ডিটেলস হবে না, কারণ নিউজিল্যান্ডের পিআর এর কিছু স্ট্রিম আছে এন্ড ইটস এ বিগ গেম। পিআর কিন্তু একটা অপশন থেকে আসে না, এটা আপনার জানতে হবে। পিআর মাল্টিপল অপশন থেকে আসে। অস্ট্রেলিয়ার আমি পিআর সম্পর্কে অনেক এক্সপ্লেন করছি। এখানে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা আছে, এরপর আপনি স্পন্সরশিপ আছে বা ওয়ার্ক পারমিট, আপনারা যেটাই বলেন, এরপরে কিন্তু পিআরটা আসে। সো সেম গোজ উইথ নিউজিল্যান্ড অ্যাজ ওয়েল, যে নিউজিল্যান্ডে কি আপনি মানে স্ট্রেট হয়ে এখন যদি জাস্ট মানে পড়ালেখা করেন তাহলে কি পিআর হয়ে যাবে কিনা, সেটাও কিন্তু অনেক বড় বিষয়। তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আসলে নিউজিল্যান্ডে পিআর এর জন্য কি কি স্টেপ ফলো করতে হয়, আর আসলে ওরা কিভাবে পিআরটা দিতেছে। কারণ এক এক দেশের হোম অ্যাফেয়ার্স এর এক এক চিন্তা ভাবনা, এক এক দেশের ইমিগ্রেশনের এক এক রকমের রুলস থাকে। যেমন ইউরোপে কিন্তু এক এক রুলস, ইউকেতে এক রুলস, অস্ট্রেলিয়াতে এক রুলস, আমেরিকার এক রুলস। সো ওরা এটা বিভিন্ন ভাবে রুলস এটা সাজায় রাখছে। সো নিউজিল্যান্ড নিয়ে আমি যেটা জানতে পারলাম, নিউজিল্যান্ডের ফার্স্ট স্টেপটা 100% ইট কুড বি এ টেম্পোরারি ভিসা, মানে যেটা দিয়ে আপনি নিউজিল্যান্ডে ঢুকবেন। যেমন এটা হইতে পারে স্টাডি ভিসা বা ওয়ার্ক পারমিট বা হোয়াট এভার। আমি যেটা দেখলাম একটু যাচাই করে, যে নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিটও অনেক মানুষ আসে। এখন এই যে স্টাডি বা ওয়ার্ক পারমিট বা হোয়াট এভার আপনি যেটাই বলতেছি, এটার মধ্যে যখন আপনি নিউজিল্যান্ডে ঢুকবেন 100% আপনি আপনার পড়ালেখা শেষ করবেন, এরপরে আপনার একটা স্টেপের দিকে ধাবিত হইতে হয়, সেটাকে বলা হচ্ছে রেসিডেন্ট ভিসা, যে আপনার প্রথম ওখানকার রেসিডেন্ট হইতে হবে। এইটা আবার আপনি 2 বছর ক্যারি অন করার পরে আপনি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হইতে পারেন। এখন বলতে পারেন যে রেসিডেন্ট ভিসার জন্য আমার আসলে কি করতে হবে, কি আসে বিষয়, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করবো। রেসিডেন্ট ভিসাটার মূলত কাজ কি? রেসিডেন্ট ভিসাটা যখন আপনি পেয়ে যান, মানে আপনার স্টাডি ভিসার পরে, তার মানে হচ্ছে আপনি নিউজিল্যান্ডে আনলিমিটেড কাজ করতে পারবেন, আনলিমিটেড থাকতে পারবেন, আনলিমিটেড পড়াশোনা করতে পারবেন। রেসিডেন্ট ভিসা হচ্ছে আপনাকে মূলত এই লাইবিলিটিটা দিবে, বা 2 বছরের বেশি আপনি নিউজিল্যান্ডের বাইরে থাকতে পারবেন না। সো রেসিডেন্ট ভিসার হচ্ছে মেইন মানে স্ট্রিমটা এটাই হচ্ছে যে নিউজিল্যান্ডে আপনি আনলিমিটেড থাকতে পারবেন রেসিডেন্ট ভিসাতে, সেখানে আপনি পড়ালেখা করতে পারবেন এন্ড পরবর্তীতে চাইলে আরো অন্যান্য ভিসাতে আপনি সুইচ করতে পারেন। যেমন এখানে যেমন পিআর একটা সেট আপ আছে, সেমনি নিউজিল্যান্ডের রেসিডেন্ট ভিসা আপনাকে মূলত এই ধরনের লাইবিলিটিটা দিয়ে থাকে। এরপরে রেসিডেন্ট ভিসা যখন আপনি 2 বছর থাকেন, তারপরে হচ্ছে গিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হন, সেখানে হচ্ছে নিউজিল্যান্ডে আপনি আনলিমিটেড ট্রাভেল করতে পারবেন, নিউজিল্যান্ড থেকে অন্য কোনো দেশে ট্রাভেল করতে পারবেন, আবার চলে আসতে পারবেন, সেখানে কোনো টাইম রেস্ট্রিকশন নাই যে আপনি 2 বছর থাকতে হবে। বাট এই পার্মানেন্ট রেসিডেন্ট যেটা, সেটা আপনি পান হচ্ছে নিউজিল্যান্ডে যখন আপনি 2 বছর রেসিডেন্ট ভিসাতে স্টে করেন। মানে হচ্ছে আপনি স্টাডি ভিসার পর আপনি রেসিডেন্ট ভিসা যদি আপনি পেয়ে যান, তার আপনি 2 বছর ক্যারি অন করতে হবে, এরপর আপনি পার্মানেন্ট রেসিডেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন বলতে পারেন যে রেসিডেন্ট ভিসাটা ভাই কেমনে পাবো? কারণ রেসিডেন্ট ভিসা পাওয়া হচ্ছে কি আপনার পিআর এর 1 স্টেপের মধ্যে আপনি ঢুকে গেছেন অলরেডি। এখন বলতে পারেন যে ভাই পিআর 1 স্টেপে ঢুকে গেছি, তাহলে পিআর না কেন? কারণ ওই যে ওরা একটা মানে ফ্লো রাখছে, যেমন আপনি প্রথম
স্টাডি ভিসা আসবেন, এরপর আপনি রেসিডেন্ট ভিসায় যাবেন, এরপরে হচ্ছে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিতে যাবেন। সো এখানে 3টে স্টেপ আপনার মাস্ট ফলো করতে হবে। সেখানে আপনার প্রথম পাথ হয়ে রেসিডেন্ট ভিসার জন্য যেটা হচ্ছে স্কিল মাইগ্রেশন, যেটা মানে স্কিল মাইগ্রেশন ক্যাটাগরি এসএমসি বলে ওরা। স্কিল মাইগ্রেশনের মধ্যে হইতে পারে আপনি প্রথম কাজ করতে হবে 100%, মানে আপনি স্টাডি করতে হবে। এখানে স্টাডি করার পরে আপনার এজ 55 এর নিচে থাকতে হবে, যেটা দিয়ে আপনি স্কিল মাইগ্রেশনে ঢুকতে পারবেন। এরপরে হচ্ছে আপনার সিলেক্টেড জব করতে হবে, স্কিল জব যেটা। অস্ট্রেলিয়াতে যেমন ওদের স্কিল অকুপেশন লিস্ট আছে, তেমনি কিন্তু নিউজিল্যান্ডেরও কিন্তু ওদের স্কিল অকুপেশন লিস্ট আছে মাস্ট। তো সেটাও আপনার মানে ফলো করতে হবে। এরপরে হচ্ছে মিনিমাম 6 পয়েন্ট আপনার থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার ইংলিশের রিকোয়ারমেন্ট, এটা ফলো করতে হবে। হেলথ এন্ড ক্যারেক্টার চেক, এগুলোর পরে যখন আপনি এগুলো সব ডান করে ফেলবেন, মানে অলরেডি গুড টু গো। এখন আসি যে স্কিল মাইগ্রেশন কিন্তু প্রপার হচ্ছে কি একটা পয়েন্ট সিস্টেম বেসড, যে পয়েন্ট আসলে মূলত কোন থেকে আসে। পয়েন্ট মাস্ট আসবে কোয়ালিফিকেশন, যেটা হচ্ছে আপনার পড়ালেখা। এরপর আপনি সেই ফিল্ডে জব করতেছেন কিনা সেটার উপরে একটা পয়েন্ট আছে। এরপরে হচ্ছে কি আপনার স্যালারি 100%, যে স্যালারির উপরে এক্সপিরিয়েন্স, আপনি কত বছর এক্সপিরিয়েন্স আছে সেটার উপরে কিন্তু পয়েন্ট বেস করে। এইভাবে হচ্ছে আপনি স্কিল মাইগ্রেশন পদ্ধতিতে আগাইতে পারেন। আর সেকেন্ড পাথওয়ে যেটা হচ্ছে রেসিডেন্সি ভিসার জন্য, সেটা হচ্ছে গিয়া মানে গ্রিন জব লিস্টেড বা গ্রিন টায়ার বলে এটাকে, বা গ্রিন লিস্টেড জব, বা আপনি যেটাই বলেন, বা গোল্ডেন রাউটও বলতে পারেন নিউজিল্যান্ডের জন্য। মানে নিউজিল্যান্ডে যেসব ডিমান্ডেড জবগুলো আছে, যেগুলোতে আসলে ক্রাইসিস, নিউজিল্যান্ড গভর্নমেন্ট কিন্তু এটা প্রতি বছরই ওরা একটা পাবলিশ করে যে আমাদের এই জবগুলো এখন অনেক ডিমান্ডেড জব বা এখানে অনেক লিস্টের মধ্যে আছে। তখন কিন্তু আপনার এই সব জবের মধ্যে আপনি ঢুকতে হয়। এর মধ্যে আবার দুটো অপশন আছে, যে আপনার যদি টায়ার 1 জব হয়ে যায়, গোল্ডেন জব যেটা বা গ্রিন লিস্টেড যেটা, সেটার মধ্যে যদি আপনার টায়ার 1 এর কোনো জব হয়ে যায়, তা আপনি ডিরেক্ট রেসিডেন্ট হয়ে যান, তাহলে আপনার আর প্যারা লইতে হয় না। কারণ এই যে গ্রিন লিস্টেড যে জব, এখানে ওরা দুটা ক্যাটাগরাইজ করছে, একটা হচ্ছে কি আপনার টায়ার 1 আর একটা হচ্ছে টায়ার 2। কারণ কিছু জব আছে যেগুলো এক্সট্রিম লেভেলের দরকার বা ডিমান্ডেড নিউজিল্যান্ডের জন্য, ওটা যদি আপনি সামহাও গেস করতে পারেন বা আপনি যদি ভালো লেভেলে ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার মানে আপনি যদি ওইটা অ্যাকুয়ার করতে পারেন অনেস্টলি, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। বিকজ তাহলে আপনি ডিরেক্টলি রেসিডেন্ট ভিসাতে ঢুকে যেতে পারতেছেন। আর যদি না হয়, তাহলে আপনার ওই টায়ার 2 যে জব আছে, সেখানে আপনি 24 মান্থের মতো ওই জবটা করতে হবে, তারপরে আপনি রেসিডেন্ট ভিসাতে ঢুকতে পারবেন। এটা হচ্ছে মূলত মেইন কথা। এখন বলি যে জব তো আপনি যে কোনো জব হইলেই হবে না। এখানে আবার কাহিনী আছে যে নিউজিল্যান্ড গভর্নমেন্টের অ্যাক্রিকিয়েটেড যে কোম্পানিগুলো আছে বা যে জব লিস্টেড ওরা করে দিচ্ছে, আপনি সেই জবই করতে হবে। এটা 100% আপনি ওদের ইমিগ্রেশনের ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন অকুপেশন গুলা কি কি। আমি এগুলো নিয়ে ডিটেলসে আবার পরে যখন ব্রিফ ভিডিও বানাবো, তখন আমি আপনাদের সাথে আলোচনা করবো। এরপরে স্যালারি এন্ড কোয়ালিফিকেশনেরও কিন্তু ওরা কোনো একটা রুলস দিয়ে দেয়। যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে যদি আপনি স্পন্সর বিষয়ে যাইতে চান, তাহলে আপনার $76,000 থ্রেশহোল্ড মেনটেন করতে হয়। মানে আপনার বছরে আপনাকে এমপ্লয়ি, মানে আপনার যে মালিক, সে আপনাকে $76,000 বেতন দিতে হবে, তাহলে আপনি সেই স্পন্সরের রুলসটা মেনটেন করতেছেন। সো সেম গোজ ইন নিউজিল্যান্ড অ্যাজ ওয়েল, যে আপনাকে যদি কেউ টায়ার 1 বা টায়ার 2 এর জব দেয়, মাস্ট বি আপনাকে সেই স্যালারি বা থ্রেশহোল্ড মেনটেন করতে হবে। এখন পাথওয়ে 3ও আছে আরেকটা, সেটা হচ্ছে লাইক কেয়ার ওয়ার্কফোর্স অ্যান্ড ট্রান্সপোর্টেশনের জব। হয়তোবা নিউজিল্যান্ডের কেয়ার ওয়ার্কফোর্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন জবের মধ্যে ঘাটতি আছে, এই জন্য ওরা মূলত এটাকেও মানে টায়ার 3-তে রাখছে রেসিডেন্সি ভিসাতে আপনাকে ঢুকানোর জন্য। এখন বলতে পারেন যে শুভ ভাই, এই টাইপের মানে স্ট্রিমগুলো কেন আসে? এই টাইপের স্ট্রিমগুলো এই জন্যই আসে কারণ এই স্ট্রিমগুলোতে আপনাকে রাখলে মানে ওদের যে ঘাটতিগুলো এগুলো পূরণ হবে, এন্ড আপনারা প্রপার ভাবে জব খুঁজবেন, এন্ড ওই সেক্টর গুলোতে আপনি কন্ট্রিবিউট করবেন যেখানে ওদের আসলেই লোক দরকার। এর জন্য আপনাকে মূলত এই পিআর এর লোকটা দেখায়। এলিজিবল জব হইতে হবে, 24 মান্থস এক্সপিরিয়েন্স থাকতে হবে, রিকোয়ার্ড স্যালারি মেনটেন করতে হবে, যেটা ওরা বলবেন অ্যাগ্রিগেটেড এমপ্লয়ার হইতে হবে। মানে যে কোনো এমপ্লয়ারের সাথে আপনি কাজ করলে এটা হবে না, কারণ যে অ্যাগ্রিগেটেড এমপ্লয়ার আছে তার মানে হচ্ছে সে ঠিক পরিমাণ ট্যাক্স পে করতেছে এন্ড গভর্নমেন্টে কন্ট্রিবিউট করতেছে, এই জন্য ওর অ্যাগ্রিগেশন দিছে গভর্নমেন্ট থেকে। এন্ড ওর আন্ডারে যদি আপনি কাজ করেন, তাহলে টায়ার 3 থেকে আপনি রেসিডেন্ট ভিসাতে যাইতে পারবেন। রেসিডেন্ট ভিসাতে যাওয়ার পরে আপনার পার্মানেন্ট রেসিডেন্সে যান। এখন রেসিডেন্ট ভিসা, যেটা রেসিডেন্ট ভিসাতে থাকলে তো আপনার 2 বছর থাকতে হয়, সেটা আমি আপনাদেরকে বললাম। এরপরে আপনার 2 বছর থাকার মধ্যে আপনার নিউজিল্যান্ডের যে কমিটমেন্ট, সেটা আপনার ফুলফিল করতে হবে। সিম্পল, নিউজিল্যান্ড মানে যেটা চাচ্ছে সেটা ফুলফিল করতে হবে, তারপর আপনাকে পিআর দেওয়া হয়। সো আপনারা যদি আমি পুরো টাইমলাইনটা আমি নর্মালি একটা আলোচনা করি যে আসলে পুরো টাইমলাইনটার সেটআপটা মূলত কি পিআর এর জন্য। আপনি স্টাডি অ্যান্ড ওয়ার্ক ভিসাতে নিউজিল্যান্ডে ঢুকবেন, সিম্পল। এরপর আপনার রেসিডেন্ট ভিসাতে আপনি যাবেন। এখন রেসিডেন্ট ভিসাতে যাওয়ার জন্য 3টে স্টেপের মধ্যে একটা স্টেপ আপনার নিতে হবে, টায়ার 1, টায়ার 2 আর টায়ার 3। এরপরে নালি স্কিল মাইগ্রেশন, যেটা আমি বললাম এখানে। এরপরে হচ্ছে গিয়ে আপনি যখন রেসিডেন্ট ভিসা 2 বছর স্টে করবেন, তারপর আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড পার্মানেন্ট রেসিডেন্সি ডানের পর আপনি সিটিজেন বা হোয়াট এভার আপনি যেটাই বলেন। তো অনেকে বলে যে নিউজিল্যান্ডে কি আসলে পিআর সম্ভব কিনা? নিউজিল্যান্ডে 100% পিআর সম্ভব, আপনি যদি স্টেপ ফলো করেন। সেম গোজ উইথ অস্ট্রেলিয়া অ্যাজ ওয়েল। যেমন অস্ট্রেলিয়াতে এখন আমি বলতেছি সিচুয়েশন না খারাপ, আসলে কি আসলে খারাপ কিনা? কারণ নিউজিল্যান্ডে যারা থাকতেছে তারা পিআর কিন্তু মাস নিতেছে। নিউজিল্যান্ডে আমি মনে করি আরো তুলনামূলক ইজি, কারণ ওরা কিছু জব রে ক্যাটাগরাইজ করে দিচ্ছে যেটা অস্ট্রেলিয়াতে নাই। যেমন তুমি এই টাইপের জব করলে তোমার পিআরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অস্ট্রেলিয়াতে কিন্তু এরকম কিছু বলা নাই। অস্ট্রেলিয়াতে আরো পাজল করে রাখছে আপনার পয়েন্ট সিস্টেম কইরা, যে আপনি যে ধরনের জবই করেন, আপনার অকুপেশন কালকে এমন আছে স্কিল অকুপেশন লিস্ট থেকে সইরাও যাইতে পারে। এবং ওদের ক্ষেত্রে হয়তো ডিমান্ডেড জবগুলো সইরা যায়, সেটা শুধু একটা টায়ারের জন্য। বাট ওরা কিন্তু কিছু সেক্টরে অলরেডি ভাগ করে দিছে, যেখানে
যেখানে আপনার ওরা যদি এগ্রিগেটেড এমপ্লয় হয়, এগ্রিগেটেড যে কোম্পানির মালিক তার আন্ডারে যদি আপনি কাজ করেন 24 মান্থ, তাহলে আপনি রেসিডেন্সির দিকে আগে যেতেছেন। আমি মনে করি এটা প্রিটি মাচ ইজি, যে অ্যাটলিস্ট আপনার মাথায় একটা মাইন্ডসেট থাকে যে আমি ওর আন্ডারে যদি 24 মাস কাজ করি তাহলে হয়তো বা আমার রেসিডেন্সির দিকে আমি চলে যাইতেছি। বাট এখানে কিন্তু এরকম না। এখানে এই 24 মান্থের রুলসটাও আছে 2 বছর, সেটা হচ্ছে আপনার স্পন্সর। এন্ড স্পন্সর ম্যানেজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ স্পন্সরের জন্য আপনার আবার কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়, যেখানে আপনার আরো 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারপরে আপনি স্পন্সরে ঢুকতে পারবেন, যেটাকে আমরা 482 বলি অস্ট্রেলিয়ার ভাষায়। এখন নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো তুলনামূলক ইজি আমার কাছে যেটা মনে হচ্ছে, বাট এটা নিয়ে আমি আরো গবেষণা করবো। আমি আপনাদের এই গ্রিন লিস্টের জবগুলোর কি কি আছে বা এখানে ওয়ার্ক পারমিট আসলে কিভাবে ওয়ার্কআউট করে, রেসিডেন্স বিষয়টা মূলত কি, এগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো। আর আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।